এই রোদে এখানে বসে আছেন কেন? একটু পানি খাবেন? পানি খাবো বৌদি। সকাল থেকে কাজ করছি, একটু জিরিয়ে নিচ্ছি। এই রোদে খালি পেটে কাজ করা ঠিক না। আহা, প্রাণটা জুড়িয়ে গেল বৌদি। তবে খাবার চিন্তা করবেন না, কাজ শেষ হলেই বাড়ি গিয়ে খাবো। বাড়ি যেতে এখনো তো অনেক দেরি। আপনারা এখানেই বসুন, আমি একটু পরেই ভাত নিয়ে আসছি। ভাত? না না বৌদি, আপনাদের কষ্ট হবে, আমরা কোনোভাবে চলে যাব। কষ্টের কথা ভাববেন না, মানুষ খালি পেটে থাকলে আমারই কষ্ট হয়। আপনারা বসুন, আমি আসছি। সুলতা, আবার ভাত বসালে? ঘরে তো চাল বেশি নেই। জানি গো, কিন্তু ক্ষেতের ধারে কয়েকজন মজুর সেই সকাল থেকে কাজ করছে। এই রোদে খালি পেটে বসেছিল, দেখে আর আমি থাকতে পারলাম না। আমাদের নিজেদেরই তো কষ্টে সংসার চলে, তবু সবটা দিয়ে দিলে কালকে কি হবে? কালকের চিন্তা কাল করব। আজ যারা সামনে এসে খিদে নিয়ে বসে আছে, তাদের ফিরিয়ে দিতে পারলাম না গো। তোমার মনটা যে এত বড়, সেটাই তো আমার সবচেয়ে বড় ভরসা। চলো, তুমি ডালটা নিয়ে এসো। ভাত হয়ে গেলেই সবাইকে গরম গরম খেতে দেব। ঠিক আছে, আজকে আমাদের ঘরের ভাত একটু কম হবে, কিন্তু কয়েকজন মানুষের পেট ভরে যাবে। আজ ওই মজুরদের মুখের হাসিটা দেখে আমার যে কি ভালো লাগলো, বলে বোঝাতে পারবো না তোমাকে। জানো সুলতা, এই কচু ক্ষেতটাই তো আমাদের সব। বিয়ের পর যখন জমি পাইনি কোথাও, তখন এই পতিত জমিটাই আঁকড়ে ধরেছিলাম আমি। মনে আছে, প্রথম বছর তো কচু গাছই ঠিকমতো বাঁচেনি। কতবার ভেবেছিলাম এই জমি ছেড়ে অন্য কোথাও চলে যাই আমরা। হ্যাঁ, কিন্তু গেলাম না তো। ধীরে ধীরে মাটিটা চিনলাম, কোন সময় জল দিতে হয়, কোন সময় সার, সবই শিখলাম নিজে নিজে। এই কষ্টের দিনগুলোই তো আমাদের একসাথে বেঁধে রেখেছে এতদিন। আজ ওই মজুরদের খাওয়াতে পেরে মনে হলো আমরাও কারোর জন্য কিছু করতে পারি। সত্যি সুলতা, গরিব হলেও মন তো গরিব নয় আমাদের। এই জমি একদিন আমাদের বড় কিছু দেবে, দেখো তুমি। তোমার এই কথাটা আমার বড় ভালো লাগে জানো। মনে হয় যতই কষ্ট থাকুক, আমরা দুজনে মিলে সব সামলে নিতে পারবো। জানো সুলতা, বাবা যখন বেঁচে ছিলেন তখন প্রায়ই বলতেন, জমি ছোট হোক বড় হোক, মন বড় রাখলেই সংসার চলে যায়। তোমার বাবার কথাগুলো আজও কেমন সত্যি বলে মনে হয় বলো তো। উনি বেঁচে থাকলে আজকের এই দিনটা দেখে কতই না খুশি হতেন। মাঝে মাঝে ভাবি, বাবার একটা ছোট ভাই ছিলেন নাকি শুনেছিলাম, কিন্তু কোথায় যে হারিয়ে গেলেন কেউ জানে না। সত্যি, এই প্রথম শুনলাম তোমার মুখে এই কথা। কি হয়েছিল তার সাথে, জানো কিছু? না রে, বাবাও বেশি কিছু বলতেন না এই নিয়ে। শুধু বলতেন একদিন হয়তো ফিরে আসবেন উনি, এই আশাতেই বেঁচে ছিলেন বাবা। আরে বাবারে, এ কাদায় তো পুরো ডুবেই গেলাম দেখছি আজকে। ওগো, উঠবে নাকি সারাদিন কাদায় শুয়েই থাকবে? হাসছো কেন এত? একটু হাতটা দাও তো, নিজে উঠতে পারছি না এই পিচ্ছিল কাদায়। তুমি না একজন পাকা চাষি, তাও এভাবে পড়ে গেলে? মানুষ শুনলে হাসবে তো তোমাকে নিয়ে। হাসুক গে, আজকে সকালটা তো মজাতেই শুরু হলো। চলো, এবার কচু শাকগুলো সাবধানে তুলি দুজনে মিলে। আর হ্যাঁ, এবার পা টিপে টিপে হাঁটো, নইলে আবার পড়ে গেলে এই বয়সে হাড় ভেঙে যাবে। এই বয়স মানে? দেখাচ্ছি, আজই সবচেয়ে বেশি কচু তুলে দেখাবো তোমাকে। ঠিক আছে, দেখাও তাহলে। দেখবে দেখবে, একটু অপেক্ষা করো। আজকের এই কাদা মাখামাখির প্রতিশোধ আমি কচু তুলেই নেব, দেখো। নাও নাও, প্রতিশোধ পরে নিও। আগে এই ঝুড়িটা ভরে ফেলো, নইলে দুপুরের রান্নায় দেরি হয়ে যাবে আজ। এই বৌদি, শুনলাম কালকে যে মজুরেরা এখানে এসেছিল তারা নাকি পাশের গ্রামে গিয়ে আপনার হাতের রান্নার এত প্রশংসা করছে, ভালো লাগছে। সত্যি বলছো গোপাল? আমি তো সামান্য ভাত ডালি দিয়েছিলাম, এত প্রশংসা করার মতো কি হলো তাতে? সামান্য বললে হবে না বৌদি, মানুষ তো স্বাদেও স্বাদের চেয়েও আপনার মনের কথাই বেশি বলছে। বিনা পয়সায় এমন যত্ন করে কেউ খাওয়ায় না আজকাল। আপনারা কাউকে খুঁজছেন নাকি? এদিকে তো তেমন কিছু নেই, শুধু আমাদের কচু ক্ষেত এখানে।
ওগো, মনে হচ্ছে এনারাও কাল রাতে সেই গল্প শুনেই এসেছেন। আসুন আসুন, বসুন এখানে, কিছু খাইয়ে দিই আপনাদের। দেখলেন তো বৌদি, বললাম না, এই তো শুরু। দেখবেন আরো অনেকে আসবে এবার থেকে রোজ। কিন্তু গোপাল, এভাবে যদি রোজ মানুষ আসতে থাকে তাহলে আমরা কি সামলাতে পারবো সবটা? চাল ডালের জোগানও তো একটা কথা। চিন্তা করবেন না রমেশ দা, আমিও তো পাশে আছি আপনাদের। যা লাগে আমরা মিলেমিশে ঠিক ব্যবস্থা করে ফেলবো। ঠিক বলেছ গোপাল। আর মানুষকে খাওয়ানোর মধ্যে যা আনন্দ পাই, সেটার কাছে বাকি চিন্তাগুলোকে তো ছোট বলে মনে হয়। কাকা, এখানে একা বসে আছেন কেন? কোথা থেকে এসেছেন? কাউকে খুঁজছেন নাকি আপনি? না বাবা, এমনি বসেছি। এই জমিটা কেমন যেন চেনা চেনা লাগছে আমার কাছে। চেনা লাগছে? আপনি কি আগে এই গ্রামে এসেছিলেন কখনো? আমি তো আপনাকে আগে দেখিনি এখানে কখনো। অনেক বছর আগের কথা। স্মৃতিও ঝাপসা হয়ে গেছে এখন বাবা। তোমার এই কচু ক্ষেতটা দেখে ভালো লাগলো, বেশ পরিপাটি করে রেখেছো তুমি। এই ক্ষেতই তো আমাদের সব কাকা। বসুন না একটু, দুপুরে দুটো ভাত খেয়ে যান আমাদের সাথে আজকে। খাবো বাবা, নিশ্চয়ই খাবো। এই আতিথেয়তাটুকুই বোধ হয় আমি এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম মনে মনে। তাহলে চলুন কাকা, ঘরের দিকে চলুন। সুলতা আজকে ভালো একটা তরকারি রেঁধেছে, খেয়ে দেখবেন। চলো বাবা। জানো, তোমার এই আন্তরিকতা দেখে মনে হচ্ছে আমি ঠিক জায়গাতেই এসে পড়েছি আজকে। আমরা তো সবাইকে এভাবে আপন করে নিই কাকা। আপনি তো আরো বিশেষ কেউ মনে হচ্ছে, কেন জানি না, বলতে পারছি না। হয়তো একদিন বুঝবো বাবা, কেন এমন মনে হচ্ছে তোমার। বুঝবে বুঝবে। এখন চলো চলো, খাবারের গন্ধে পেটটা চোঁচো করছে আমার। আরে আরে, ওই ছাগল সরে যা। আজকে সব তরকারি তো তুই খেয়ে ফেললি দেখছি একদম। বৌদি, ছাগলটাও বুঝি বুঝে গেছে আজকে উদ্বোধন, তাই আগে ভাগে ভোজ সেরে নিল দেখছি। এই রে, এখন নতুন করে রান্না করতে হবে দেখছি। ভাগ্যিস চাল এখনো বাকি আছে আমাদের ঘরে। থাক থাক, তাড়াতাড়ি হাত লাগাই সবাই। প্রথম দিনেই এমন কাণ্ড, মনে থাকবে অনেক দিন এটা সবার। এই ছাগলের গল্পটা তো এখানে এখন থেকে হোটেলের একটা মজার ইতিহাস হয়ে থাকবে বৌদি, দেখবেন সবাইকে বলবেন। সত্যিই তো, আজকের এই কাণ্ড শুনলে মানুষ হাসতে হাসতে গড়াগড়ি খাবে নিশ্চয়ই। প্রথম দিনে এমন স্মৃতি। যাই হোক, এবার তাড়াতাড়ি রান্নাটা শেষ করি সবাই মিলে। মানুষ তো একটু পরেই আসতে শুরু করে দেবে দেখো। আমিও সাহায্য করছি বৌদি। আর এই ছাগলটাকে এখন থেকে ভালো করে বেঁধে রাখতে হবে, নইলে রোজ এমন কাণ্ড ঘটবে। রমেশ, শুনলাম তোমাদের ক্ষেতের ধারের ওই হোটেলের নাম নাকি এখন তিন চার গ্রামে ছড়িয়ে গেছে ইতিমধ্যে। কি যে বলেন নিতাই কাকা, সামান্য একটা কাজ শুরু করেছি মাত্র। এত বড় কথা বলবার মতো কিছু হয় না, এখনো হয়নি। সামান্য বলছো? আমার নিজের ভাগ্নেও তো ওখানে গিয়ে খেয়ে এসেছে, বলছিল স্বাদ নাকি অতুলনীয় একেবারে। নিতাই কাকা, আপনার ভাগ্নেকে বলবেন আবার আসতে। এবার নতুন কিছু রান্না করে দেখাবো ওকে, ভালো লাগবে নিশ্চয়ই। বলবো বলবো, তোমরা দুজন যা শুরু করেছো এটা কিন্তু গ্রামের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে ধীরে ধীরে। আপনাদের এই ভালোবাসাই তো আমাদের চলার শক্তি নিতাই কাকা। ধন্যবাদ আপনাকে এভাবে পাশে থাকবার জন্য। শোনো রমেশ, পঞ্চায়েতের পক্ষ থেকেও যদি কোনো সাহায্য লাগে নির্দ্বিধায় বলো। এই উদ্যোগটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের এই কথায় মনটা ভরে গেল নিতাই কাকা। আমরা তো শুধু নিজেদের মতো করে চেষ্টা করছি, বাকিটা তো আপনাদের সহায়তায় হচ্ছে। এভাবেই এগিয়ে যাও তোমরা। গ্রামের মানুষ তোমাদের পাশে আছে, এটা মনে রেখো সব সময়। হুম, এই কচু শাকের ঘন্টটা আমি জীবনে এমন স্বাদে খাইনি। আপনার হাতে সত্যি জাদু আছে বলতে হবে সুলতা দি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম দিদি। আর একটু দেব? এখনো অনেক আছে হাঁড়িতে গরম গরম। হুম, দিন দিন, লোভ সামলাতে পারছি না আর। আচ্ছা, একটা কথা বলি রমেশ বাবু, এই জায়গাটা নিয়ে আমার একটা প্রস্তাব আছে। বলুন দিদি, কি প্রস্তাব? আপনার মুখে যা শুনি ভালোই মনে হয় সব সময়। জেলায় প্রতি বছর একটা লোক সংস্কৃতি মেলা হয়, যেখানে গ্রামের ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হয়।
আপনাদের এই কচু ক্ষেতের ভাতের হোটেলের কথা আমি ওখানে তুলে ধরতে চাই। মেলায়? আমাদের এই ছোট্ট হোটেলের কথা আপনি মেলায় বলবেন? সত্যি? হ্যাঁ, এই গল্পটা তো শুধু খাবারের না, এটা মানুষের ভালোবাসার গল্প। এটা সবার জানা দরকার বলে আমি মনে করি। দিদি, আপনার এই ভালো ইচ্ছের জন্য কৃতজ্ঞ আমরা। যা ভালো মনে করেন করুন, আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ রমেশবাবু। আমি আগামী সপ্তাহে মেলা কমিটির কাছে আপনাদের গল্পটা নিয়ে যাব। দেখি ওরা কি বলে এই বিষয়। দিদি, আমরা তো কখনো ভাবিনি এইভাবে আমাদের ছোট্ট কাজটা এত দূর পৌঁছাবে। আপনার এই সাহায্যের কথা আমাদের মনে থাকবে সব সময়। এটা তো আমার কর্তব্য সুলতাদি। ভালো কাজ ছড়িয়ে দেওয়াটাই তো একজন শিক্ষকের আসল কাজ, তাই না? কাকা, রোজ সন্ধ্যায় দেখি এখানে বসে থাকেন। কি এত ভাববেন, ভাবেন বলুন তো আমাকে? জানো বাবা, এই জমির সাথে আমার একটা পুরনো সম্পর্ক আছে। অনেক পুরনো, অনেক গভীর একটা সম্পর্ক। সম্পর্ক? কিরকম সম্পর্ক কাকা? আপনি কি আগে এই জমির মালিক ছিলেন নাকি কখনো? সে কথা এখনই বলবো না বাবা, সময় হলে সবই জানবে তুমি। শুধু এটুকু বলি, তোমাকে দেখে আমার বুকটা কেমন করে ওঠে মাঝে মাঝে। কাকা, আপনি যখনই বলতে চাইবেন বলবেন, তারা নেই কখন কোনো। আপনি তো এখন আমাদের পরিবারেরই একজন হয়ে গেছেন। সে কথাটাই শুনতে চেয়েছিলাম বাবা, বহু বছর ধরে। তুমি জানো না আজকে কতটা শান্তি পেলাম এ কথায়। কাকা, আপনি যেই হন না কেন, আমার কাছে আপনি এখন পরিবারেরই একজন, এটাই আসল সত্যি আমার কাছে। জানো বাবা, অনেক বছর ধরে একটা জিনিসের খোঁজে ছিলাম আমি, কিন্তু কি খুঁজছিলাম নিজেও ঠিক জানতাম না। কি খুঁজছিলেন কাকা? এখন কি সেটা পেয়েছেন বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ বাবা, মনে হচ্ছে পেয়ে গেছি। এ বাড়ি, ভালোবাসা, এটাই তো খুঁজছিলাম একদিন ধরে। দেখো কি হয়েছে, ক্ষেতেরই অংশটা হঠাৎ করে দেখো। এ তো পুরো পাতাই খেয়ে ফেলেছে পোকায়। হ্যাঁ, এখন কি হবে গো আমাদের? হোটেলের জন্য তো রোজ কচু শাক লাগে সুলতা। এভাবে চললে তো কয়েকদিনই সব শেষ হয়ে যাবে আমাদের। এত মানুষ আসে খেতে রোজ, আর যদি কচুই না থাকে তাহলে কিভাবে চালাবো এই হোটেল আমরা? জানি না রে, কিন্তু হাল ছাড়লে তো চলবে না। চল, গোপালকে ডেকে আনি, ওর সাথে কথা বলে দেখি কিছু করা যায় কিনা এখন। হ্যাঁ চলো, দেরি করলে ক্ষতি আরও বাড়বে। এই ক্ষেতটাই তো আমাদের সব, একে বাঁচাতেই হবে যেভাবেই হোক আজ। এত কষ্ট করে বানানো হোটেলটা কি তাহলে এভাবেই বন্ধ হয়ে যাবে সুলতা? ভাবতেই বুকটা কেমন করছে আমার। না গো, এত সহজে হাল ছাড়বো না আমরা। চলো গোপালের কাছে যাই, ও নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বলতে পারবে আমাদের। রমেশদা, চিন্তা করবেন না, এই পোকা তো নতুন কিছু না। আগেও দেখেছি এমন ছাই আর নিম পাতা মিশিয়ে স্প্রে করলে কাজ হবে ঠিকই। আমিও লোক পাঠাচ্ছি রমেশ, চিন্তা করো না। গ্রামের সবাই মিলে এই ক্ষেত বাঁচাবো আমরা একসাথে। হ্যাঁ বাবা রমেশ, আমি ছোটবেলায় দেখেছি নিম পাতার সাথে একটু সর্ষের খোল মেশালে পোকা আরও তাড়াতাড়ি পালায়। করে দেখো একবার এভাবে। কাকা, আপনার এই জ্ঞান তো সত্যি কাজে লাগছে। ধন্যবাদ সবাইকে। একা হলে তো এই কাজ আমি করতেই পারতাম না। এই তো গ্রাম রমেশদা, একজনের পাশে সবাই এগিয়ে আসে। আপনি তো নিজেও কম করেননি মানুষের জন্য একদিন। ঠিক বলেছ গোপাল, যে হাত মানুষকে বিনা পয়সায় খাওয়ায় সেই হাতের বিপদে গোটা গ্রাম দাঁড়াবে না তো কে দাঁড়াবে বলো তো? দেখো বাবা রমেশ, তোমার এই ভালো মনটাই আজকে তোমাকে গ্রামের এত মানুষের ভালোবাসা এনে দিয়েছে। সত্যি, আজ দেখে মনে হচ্ছে আমরা একা নই। এই পুরো গ্রামটাই যেন আমাদের বড় একটা পরিবার হয়ে উঠেছে ধীরে ধীরে। দেখুন বৌদি, পাতাগুলো কেমন সতেজ লাগছে, মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই ক্ষেত আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আজকে সত্যিই বুঝলাম বিপদে মানুষ কতটা কাছে আসতে পারে। এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আমরা। এই রমেশ, আজকে একটা কথা বলবার সময় এসেছে, আর লুকিয়ে রাখতে পারছি না আমি এই কথা। বলুন কি কথা কাকা? আপনার মুখটা আজকে কেমন অন্যরকম লাগছে।
আমি তোমার বাবার ছোট ভাই বাবা। বহু বছর আগে অভিমান করে গ্রাম ছেড়েছিলাম, তারপর আর কোনো দিন ফিরিনি এখানে। আপনি আপনি রমেশের কাকা? কিন্তু এতদিন কেন লুকিয়েছিলেন এই কথা আমাদের কাছে? ভয় পেতাম বাবা, এতদিন পর ফিরে এসে যদি কেউ চিনতে না পারে বা প্রত্যাখ্যান করে, তাই আগেই দেখতে চেয়েছিলাম তোমরা কেমন মানুষ প্রকৃতপক্ষে। কাকা, আপনি আমার বাবার ভাই, এটাই যথেষ্ট ছিল আপনজন হওয়ার জন্য। এত বছর কোথায় ছিলেন আপনি এতদিন? দূরে শহরে ব্যবসা করেছি সারা জীবন, কিন্তু মনটা সব সময় মাটিতে পড়ে থাকতো জানো। আর একটা কথা বলি, এই জমির একটা অংশ আইনত তোমারই প্রাপ্য বাবা। দলিলপত্তর আমার কাছে সব আছে। জমি? কিন্তু কাকা, আমি তো এসব চাইনি কখনো। আপনার এই ফিরে আসাটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। জানি বাবা, তাই তো এবার নিজের সঞ্চিত টাকা দিয়ে হোটেলটাকে আরো বড় করতে চাই। এটা আমার পারিবারিক উপহার হয়ে থাকুক তোমাদের জন্য চিরকাল। কাকা, আপনি ফিরে এসেছেন, এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় উপহার। বাকি সব তো পরের কথা এখন। চলুন কাকা, আজকে রাতে আমরা তিনজনে মিলে একসাথে খাই। এত বছরের দূরত্ব আজকে এখানেই শেষ হয়ে যাক। হ্যাঁ চলুন, আমি গরম গরম ভাত বেড়ে দিই আপনাকে। আজ আমরা তিনজন একসাথে বসে খাবো, এই তো সবচেয়ে বড় আনন্দ। মা, বহু বছর পর কারোর হাতে এমন যত্ন করে বেড়ে দেওয়া খাবার খাবো। রমেশবাবু, দারুণ খবর! জেলার লোকসংস্কৃতি মেলায় আপনাদের হোটেলের গল্প এবার বিশেষ সম্মাননা পেয়েছে, জানেন? সত্যি বলছেন দিদি? এত বড় সম্মান আমাদের এই ছোট্ট হোটেলের জন্য এসেছে? সত্যি। আর এটা তো শুধু পুরস্কার না, এখন থেকে অনেক মানুষ আপনাদের গল্প জানবে, শিখবে ভালোবাসার আসল মানে কি। কাকা, আপনি না থাকলে এতদূর আসতেই পারতাম না আমরা। আপনার এই ফিরে আসাটাই তো সব বদলে দিল আমাদের। এই না রে মা, তোদের ভালোবাসাই আমাকে ফিরিয়ে এনেছে এখানে। এই হোটেল তো শুধু ব্যবসা না, এটা আমাদের পরিবারের গল্প। চলো সবাই আজকের এই আনন্দটা একসাথে ভাগ করে নি। এই কচু খেতি তো আজকে আমাদের সবার মিলনস্থল হয়ে উঠেছে। আর এই গল্পটা আজ থেকে শুধু এই গ্রামের না, পুরো জেলার মানুষের গল্প হয়ে গেল। আজকের এই সন্ধ্যাটা আমাদের সবার। এই ভালোবাসাই তো আমাদের আসল পুঁজি ছিল সব সময়।